আজ সারা দিন মনটা খিঁচড়ে আছে, কিছুতেই লেখায় মন বসছে না। কদিন ধরে গরমও পড়েছে বটে, ব্যবসা গরমে হাঁসফাঁস করছে গোটা কলকাতা শহর। আজ রবিবার, ছুটির দিন। সকাল থেকে চেষ্টা করছে একটা বেশ ভালো মতো গল্প খাড়া করতে, কিন্তু কিছুতেই ঠিক মনের মতো হচ্ছে না। বিকেলের দিকে পাখাটাও গেল বন্ধ হয়ে, তার মানে বিদ্যুৎ বিভ্রাট। কখন যে ফিরবে তার কোনো ঠিক নেই। ধরছে বলে টেবিলের ওপর থেকে লেখার কাগজপত্র ফেলে রেখে উঠে পড়লাম। হঠাৎ মনে পড়ে গেল তারানাথের কথা। এই বিশ্রী গুমোট আবহাওয়ায় মন ভালো করতে ভূত পেতনি পিশাচের গল্প শোনার কোনো জুড়ি নেই। এরকম গল্পের অফুরন্ত ভাণ্ডার আছে যে লোকটার কাছে, সে তো আর কেউ নয়, আমাদের তারানাথ চক্রবর্তী ঠাকুরমশাই। বয়সে আমার চেয়ে বছর 10 বড় হবেন। পেশায় জ্যোতিষী, মাদুলি কবচ ইত্যাদি দেওয়া, শান্তি সস্তায়ন করা, কুষ্ঠি বিচার আর হাত দেখা, এইসব করে তার মোটামুটি চলে যায়। কিন্তু তার আসল নেশা হলো অলৌকিক রহস্যের পেছনে কারণ সন্ধান করে বেড়ানো। বহুদিন সে তন্ত্র সাধনা করেছে। তন্ত্র শেখার নেশায় তিব্বত পর্যন্ত ছুটেছিল লোকটা। কত দেশ যে ঘুরেছে তারানাথ, সেসব শুনলে অবাক হয়ে যেতে হয়। নিজের বিচিত্র ভবঘুরে জীবনের অভিজ্ঞতা আর কল্পনা শক্তি মিলিয়ে সে এমন অপূর্ব সব গল্প বলে, তার সবটা হয়তো সত্যি নয়, তবু সেই সব চমকপ্রদ গল্প শুনলে বিরক্তি বা মন খারাপের ভূত পালাবার পথ পায় না। আমি পেশায় একজন লেখক। তারানাথের কাছে এইসব গল্প শুনে আমার ঝুলি ভরে ওঠে, আর সেখান থেকে তখন অনায়াসে উঠে আসে নতুন নতুন গল্পের প্লট। মধ্য বৈশাখের এক বিকেলবেলা, প্রচণ্ড গুমোট আর থমথম করছে চারিদিক। কাল বৈশাখের সম্ভাবনা আছে দেখে সঙ্গে একখানা ছাতা নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়লাম। লক্ষ্যস্থল আমার ছেলেবেলার বন্ধু কিশোরী সেনের বাড়ি। আমি আর কিশোরী দুজনেই তারানাথের গল্পের খুব ভক্ত। ওর বাড়ি যেতে হলে একখানা বড় খেলার মাঠ পার হয়ে যেতে হয়। মাঠে এই গরমের মধ্যেও ছেলেরা বল খেলছিল। প্রচুর দর্শক ভিড় করে ফুটবল খেলা দেখছে। আমি ভিড় কাটিয়ে এগিয়ে চলেছি, এমন সময় দর্শকদের ভিড়ের মধ্যে থেকে ডাক শুনতে পেলুম। আরে বিভূতি যে, কোথায় চললে? তাকিয়ে দেখি আমাদের কিশোরী। বললুম, তোমার কাছেই যে যাচ্ছিলাম, যাক ভালোই হলো। আজ একবার তারানাথ ঠাকুরের বাড়ি গেলে কেমন হয় বলো তো? তা মন্দ হয় না, যা বিচ্ছিরি গুমোট আজ, খেলা দেখতেও ভালো লাগছে না। তাহলে চলো যাওয়া যাক, ঠাকুর মশাইয়ের ওখানে গিয়ে কিছু গুল গল্প শুনে আসি। আরে যাই হোক, সময়টা তো কেটে যাবে। আমি প্রতিবাদ না করে হাসতে হাসতে বললাম, মুখে এগুলো বলছো হ্যাঁ, অথচ শোনো যখন, তখন তো চোখের পলক পড়ে না দেখেছি। বিশ্বাসই যখন করো না, তখন শোনো কেন এত মন দিয়ে? ওইটাই তো ওনার গল্প বলার মুনশিয়ানা। বুঝতে পারছি আষাঢ়ে গল্প, তবুও কৌতূহল নিবৃত্ত করতে পারছি না। আমার কিন্তু আষাঢ়ে গল্প বলে মনে হয় না ভাই। বহু অভিজ্ঞতায় ভরা জীবন ওনার। যখন সেসব দিনের কথা বলতে থাকেন, তখন কিন্তু মনেই হয় না যে সব বানিয়ে বলছেন। কথা বলতে বলতে দুজনে মাঠ ছেড়ে বড় রাস্তায় উঠে এলাম। দুজনে মিলে ট্রাম ধরে চললুম মঠ লেনের উদ্দেশ্যে। উত্তর কলকাতার একটা ঘিঞ্জি এলাকা, তার মধ্যে মঠ লেন একটা সরু গলি। আমরা গলির মুখে পৌঁছতেই দেখলাম একটা বড় দামি বিদেশি গাড়ি গলির সামনেটা জুড়ে দাঁড়িয়ে আছে। ভেতরে উঁকি মারতেই চোখে পড়ল একজন উর্দিধারী ড্রাইভার রাজাধিরাজের মতো বসে আছে চালকের আসনে, কিন্তু পিছনের সিট শূন্য। ভাবলাম, কি এলো রে বাবা এই কানা গলির মধ্যে? কিশোরী বলল, কি ব্যাপার বলো তো, এ গলিতে এত বড় গাড়ি, নিতান্তই ছাপোষা লোকেদের বসবাস এখানে। এতদিন আসা যাওয়া করছি, কই কখনো তো গাড়ি ঘোড়া আসতে দেখিনি। আমারও আশ্চর্য লাগলো ব্যাপারটা। দুজনে নানা রকম সম্ভব অসম্ভব চিন্তা করতে করতে এগিয়ে চললুম আমাদের গন্তব্যস্থল সেই বিশেষ বাড়িটার দিকে। তারানাথের বাড়ির কাছাকাছি এসে পৌঁছতেই অবাক হয়ে দেখলুম বাড়ির সামনে একজন সম্ভ্রান্ত চেহারার মানুষ দাঁড়িয়ে তারানাথ ঠাকুরের সঙ্গে কথা বলছেন, আর তার চারপাশে দাঁড়িয়ে আছে আরও 4-5 জন লোক। মনে হলো ওই 4-5 জন লোক বাবু চেহারার ভদ্রলোকটির কর্মচারীটারই হবে। মনে হলো ঠাকুরমশাই আমাদের কাছে যেসব রাজা উজিরের গল্প করে থাকেন, তার সবটাই অতিরঞ্জন বা গুল নয়,
এই সম্ভ্রান্ত দর্শন ভদ্রলোককে দেখে বোঝাই যাচ্ছে যে তিনি কোনো অভিজাত বংশের কর্তাস্থানীয় ব্যক্তি। ঠাকুরমশাইয়ের সঙ্গে দেখা করতে এসেছেন নিশ্চয়ই, কোনো গ্রহ শান্তি বা উপদেবতা বিতরণের উদ্দেশ্যে। যাই হোক, আমরা একটু দূর থেকে দেখতে লাগলাম, সামনে গেলাম না। একটু বাদেই সেই অভিজাত ভদ্রলোক তারানাথকে পা ছুঁয়ে প্রণাম করে তার অনুগত অনুচরদের নিয়ে ফিরে চললেন। দেখলাম ওনারা সদল বলে গিয়ে উঠলেন গলির মুখে রাখা দামি গাড়িটিতে। ঠাকুরমশাই দরজায় দাঁড়িয়ে হাত জোড় করে বিদায় জানালেন তাদের। গাড়ি স্টার্ট দেওয়ার আওয়াজ কানে যেতে বুঝলাম আগন্তুক অতিথিরা চলে গেলেন। এরপর নিশ্চিন্ত হয়ে আমি আর কিশোরী তারানাথ ঠাকুরের সামনে গিয়ে হাজির হলাম। আমাদের দেখেই বেশ উৎফুল্ল হয়ে উঠল তারানাথ তান্ত্রিক ওরফে আমাদের ঠাকুরমশাইয়ের মুখ। আমি বললাম, আপনার বাড়ি থেকে এসেছিলেন ঠাকুরমশাই? বিরাট বড় গাড়ি দেখলাম গলির মোড়ে দাঁড় করানো। তারানাথ বেশ গর্বের হাসি হেসে বললেন, উনি হলেন গড়বীর ভানপুরের রাজা বাহাদুর। আমাদের তো চোখ কপালে। বিস্মিত হয়ে বললাম, গড়বীর ভানপুর? সে আবার কোথায়? পশ্চিম বর্ধমানের এক অতি প্রাচীন বিখ্যাত রাজবংশ। ওদের পূর্বপুরুষ বাংলার 12 ভূঁইয়ার এক ভূঁইয়া ছিল। চলো ভেতরে চলো, সব বলছি। সত্যি ঠাকুরমশাই, আপনার মুখে রাজা রাজরাদের কথা শুনে মাঝে মাঝে মনে হতো আপনি হয়তো কিছুটা বা অতিরঞ্জিত করে বলছেন। এখন এনাকে দেখে বুঝতে পারছি আপনি যে সে মানুষ নন। সত্যি আগেকার কথা মনে করে বড় লজ্জা করছে। আমাদের ক্ষমা করে দেবেন ঠাকুরমশাই। আরে কি যে বলো তোমরা! আরে ছাড়ো ছাড়ো ওসব। আমার এখনকার অবস্থা দেখলে কারো পক্ষেই বোঝা সম্ভব নয় যে আমার অতীতে কি ছিল আর কি করেছি আমি একদিন। শুধু তোমরা কেন, এখন আমাকে দেখে কেউই অনুমান করতে পারবে না মায়ের আশীর্বাদে আমি একদিন শক্তির কোথায়, কোন শিখরে পৌঁছে গিয়েছিলাম। মধুসুন্দরী দেবী বলেই দিয়েছিল, অনেক অর্থ উপার্জন করবি, কিন্তু কিছুই থাকবে না তোর। তবে হ্যাঁ, অন্যের অভাব কোনোদিন হবে না। তা সে কথা তো দেখতেই পাচ্ছ, অক্ষরে অক্ষরে ফলে গেছে। টাকা জলের মতো আসতো ভক্ত শিষ্যদের হাত হয়ে, এখনো আসে, কিন্তু ধরে রাখতে পারি না। তবে মোটা ভাত মোটা কাপড়ের অভাব কোনোদিনও হয় না। বলতে বলতে তারানাথ তার সেই চিরাচরিত কাঁঠাল কাঠের বড় তক্তপোস্টার উপরে আসন পিঁড়ি হয়ে বসে পড়ল। আমরা ওর জন্য কেনা গরম ফিশ কাটলেটের ঠোঙাটা এগিয়ে দিতেই বিগলিত হাসি হেসে তারানাথ বলল, এই এক দোষ তোমাদের, যখনই আসো এক প্যাকেট হাতে করে আনা চাই। হ্যাঁ, খেতে অবশ্যই ভালোই লাগে, তাই বারণ করতেও পারি না। আমরা হাসি হাসি মুখে যে যার আসনে বসে পড়লাম। তারানাথ ডাক দিলেন, ওরে চারি, চারি মা, এদিকে একটু আয় তো মা। তোর কিশোরী কাকুরা আবার এক গাদা ভাজা ভুজি এনেছে, তুই একটা থালায় একটু মুড়ি মেখে আনতো মা। আর হ্যাঁ, সঙ্গে 3 কাপ চা। যাই বাবা, চা বসিয়ে দিয়েছি, হয়ে গেলেই নিয়ে যাচ্ছি ও ঘরে। এইবার তারানাথ আমাদের দিকে তাকিয়ে সস্নেহে বললেন, দেখলে তো, আজ জমিদার বাবুরা এসেছিলেন। অনেকটা সীতাভোগ আর এক বড় হাঁড়ি সন্দেশ এনেছেন। তোমরা কিন্তু খেয়ে যেও অবশ্যই, এসেই যখন পড়েছ। ওরে চারি, তোর কাকুদের জন্যে জমিদার মশাইদের আনা মিষ্টিও আনিস, বড় ভালো মিষ্টি, বুঝলে হে।
বর্ধমানের সীতাভোগের তুলনা নেই। আমি ঘরের কোণা থেকে গুটিয়ে রাখা মাদুরখানা টেনে নিয়ে মেঝেতে পাততে পাততে বললাম, এই রাজা বাহাদুর কি আপনাকে নিয়ে যেতে এসেছিলেন নাকি ঠাকুরমশাই? না হে না, একবার এক সাংঘাতিক বিপদে পড়েছিলেন ওনারা। তখন আমি ওনাদের গোটা পরিবারটাকে ধ্বংসের হাত থেকে বাঁচাই। আগামীকাল রাজা বাহাদুরের 50তম জন্মদিনের উৎসব হবে, তাই আমাকে প্রণাম করতে এসেছিলেন। শুনি আমরা আমি আর কিশোরী পরস্পরের সঙ্গে একবার দৃষ্টি বিনিময় করে নিলাম। তারপর তারানাথ তক্তপোষের ওপরে পড়ে থাকা একটা টুকটুকে লাল রেশমের বটুয়া দেখিয়ে বলল, এই যে এই টাকার থলিখানা দিয়ে আমায় প্রণাম করে গেলেন রাজা বাহাদুর। এর মধ্যে 5000 টাকা আছে। হ্যাঁ, তা মাস তিনেক এখন নিশ্চিন্তে চলে যাবে, কি বলো? রাজা বাহাদুর দেখছি খুব ভালো রাজা ঠাকুরমশাই। সাধারণত মানুষ উপকারীর উপকার মনে রাখে না। তা কি এমন মহা বিপদে পড়েছিলেন রাজা বাহাদুর যে এত ঘটা করে আপনাকে প্রণাম জানিয়ে গেলেন? তারানাথ হাতের সিগারেট খানায় টান দিতে দিতে বেশ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর গুরু গম্ভীর গলায় বলল, এক ভীষণ পিশাচের কবলে পড়েছিল সেবার ওনাদের ওই বিশাল রাজ পরিবার। সেবার তো সেই পিশাচের সঙ্গে লড়তে গিয়ে তার কবলে পড়ে প্রাণটাই আমার যেতে বসেছিল। সামান্যের জন্যে বেঁচে গিয়েছিলাম। উফ, সেসব কথা মনে করতে গেলে এখনো আমার গায়ের লোম খাড়া হয়ে ওঠে। আমরা দারুণ উৎসাহিত হয়ে নড়ে চড়ে গুছিয়ে বসলাম। গল্প শুরু হতে চলেছে। বাইরেও একটা শোঁ শোঁ শব্দ শুনতে পাচ্ছি, বোধহয় ঝড়ের পূর্বাভাস। এরকম প্রচণ্ড গুমোট গরম পড়া বিকেলেই আসে কালবৈশাখী। আমাদের মন আশায় আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল ঝড়। ঘরের জানলা দিয়ে চেয়ে দেখলাম বাইরে ঘন অন্ধকার নেমে এসেছে। ঝোড়ো হাওয়ার দাপটের কাছে মাথা নত করে গাছপালাগুলো সেলাম জানাচ্ছে সভয়ে। আর সেই ঝড়ের তাণ্ডবের সঙ্গে সঠিক সঙ্গত করতে আমাদের চারিমাও হাজির হয়ে গেল চা আর মুড়ি মাখার থালা হাতে নিয়ে। গরম প্রায় সহযোগে চায়ের কাপে আরামের চুমুক দিয়ে তারানাথ শুরু করল তার বীরভানপুরের ভীষণ সেই অভিজ্ঞতার গল্প। আমরাও নিঃশব্দে নির্নিমেষ চোখে তাকিয়ে রইলাম তারানাথের মুখের দিকে। ভোজন পর্ব চলল নীরবে। ফ্রাই আর চায়ের স্বাদ যতই মনোরম হোক, তারানাথের গল্পের স্বাদ তার থেকেও ঢের ঢের বেশি লোভনীয়। তাই কেউ কোনো কথা না বলে গোগ্রাসে গিলতে লাগলাম বীরভানপুরের রহস্য রোমাঞ্চ কাহিনী। তারানাথ বলে চলেছেন, বীরভানপুর গড়ের রাজা ধূর্যটি প্রসাদ রায় ছিলেন বর্তমান রাজা বাহাদুর অমর প্রসাদের বৃদ্ধ পিতামহ। তিনি 12 ভূঁইয়ার এক ভূঁইয়া প্রতাপ রায়ের কনিষ্ঠ পুত্র। বড় 2 ছেলে ওপার বাংলার জমিদারি নিল, আর ছোট ছেলে ধূর্যটি প্রসাদ চলে এলো এপারে। তারপর যা হয়, বিশাল ভূসম্পত্তি, দুর্দণ্ড প্রতাপ। লেখাপড়া এ বংশের ছেলেরা তেমন করে না, ওনারাও করলেন না। দুহাতে ওড়াতে ওড়াতে একটা সময় দেখা গেল অকুল সমুদ্র একটা দিঘিতে এসে ঠেকেছে। 3-4 পুরুষ বসে খেলে যা হয় আর কি। এরকম চললে নাতিপুতিরা একটা সময়ে এসে অন্য কষ্টে পড়ে যাবে, এটাই তো স্বাভাবিক। হয়তো পরিবার প্রতিপালনের জন্য জমি জায়গা ঘর বাড়ি সব বেচতে শুরু করবে। তারপর পথে এসে দাঁড়াতে হবে। এই সব 7-5 ভেবে
বর্তমান রাজা বাহাদুরের পিতামহ পবন প্রসাদ তার বড় ছেলে অনঙ্গ প্রসাদ রায়কে বিলেত পাঠিয়ে দিলেন ওকালতি পড়তে। তার আর এক পুত্র শিবপ্রসাদ রইল দেশে। দাদা বিলেত থেকে ফিরে এসে এস্টেট দেখাশোনা করার দায়িত্ব নিলে তিনিও যাবেন ওকালতি পড়তে বিলেতে। এই রকমই সব ঠিকঠাক ছিল। এখানে একটা কথা তোমাদের বলে রাখি, অনঙ্গ প্রসাদ স্কুল কলেজে পড়লেও শিক্ষা বলতে যা বোঝায় তা তার মধ্যে এক বিন্দু পৌঁছায়নি। সে ছিল বিলাসী, ভোগী, অসংযত চরিত্রের যুবক। নানা রকম বদ নেশা ছিল তার। অভিজাত বংশের সন্তান বলে নিজেকে সে রাজা বাদশার তুল্য মনে করত। পান থেকে চুন খসলে চাকর বাকরদের প্রচণ্ড শাস্তি দিত, কথায় কথায় বরখাস্ত করত। তার উপর সে ছিল চূড়ান্ত নেশাখোর। মদ, গাঁজা, চুল্লু, চরস ইত্যাদি সব রকম নেশাতেই সে অভ্যস্ত হয়ে পড়েছিল। নেশার বস্তু হাতের কাছে মজুত না থাকলেই সে রাগে একেবারে অগ্নিশর্মা হয়ে উঠত। এই সব দেখেই তার বাবা পবন প্রসাদ তাকে সংযত, সভ্য, ভদ্র হবার জন্য বিলাতে পাঠিয়ে দিলেন। কিন্তু কথায় বলে না, ঢেকি স্বর্গে গেলেও ধানই ভাঙে। অনঙ্গ প্রসাদ বিলেতে গিয়ে পড়াশোনা না করে নানা রকম বদ খেয়ালে পৈতৃক সম্পত্তি উড়িয়ে দিতে লাগলেন। বছরের পর বছর পার হয়ে যায়। অনঙ্গ প্রসাদ প্রতিবারেই পরীক্ষায় ফেল করেন। পাশ করার কোনো ইচ্ছেও তার ছিল না। সে পৈতৃক অর্থ সাহায্যে বিদেশে বসে চূড়ান্ত আরাম বিলাসে দিন কাটাচ্ছিল। কিন্তু এত দূরে সাগর পারে দেশে বসে তার নানা রকম কুকীর্তির কথা কেউই কিছু জানতে পারল না। অনঙ্গ প্রসাদ মাঝে মাঝেই মোটা টাকা চেয়ে পাঠাতেন বাবা পবন প্রসাদের কাছ থেকে। পাছে অর্থাভাবে ছেলের কষ্ট হয়, পড়াশোনা বিঘ্নিত হয়, এসব ভেবে অনঙ্গর বাবা পবন প্রসাদ বিনা বাক্য ব্যয়ে পত্র পাঠ টাকা পাঠিয়ে দিতেন বিলেতে। এইভাবে ৬টা বছর কেটে গেল। অনঙ্গ প্রসাদ আর দেশে ফেরবার নামও করে না। এদিকে শিবপ্রসাদ মানে অনঙ্গ প্রসাদের ছোট ভাই ছিল তার দাদার ঠিক বিপরীত চরিত্রের মানুষ। সে ছিল ধার্মিক, বিনয়ী, সংযত আর নিরহংকারী। পৈতৃক সম্পদ না খুইয়ে কি করে তা দিনে দিনে বাড়ানো যায়, শিবপ্রসাদ তারই চেষ্টা করত। নিজে খোঁজ খবর করে সে সস্তায় একটা বন্ধ হয়ে যাওয়া চা বাগান কিনল। তারপর কুলি বস্তি থেকে কাজ হারানো উপবাসী হতদরিদ্র লোকজনদের আবার খোঁজ খবর করে আনল। তাদের দুবেলা ভরপেট খাবার আর সামান্য কিছু মজুরি দিয়ে লাগিয়ে দিল পুরাতন চা গাছগুলোর পরিচর্যায়। কুলিরা জানত কি করলে বুড়ো হয়ে যাওয়া চা গাছে আবার নতুন করে পাতা গজানো যায়। তারা নিয়মিত ছেঁটে কেটে আর জল দিয়ে নিয়ে সেই মরা চা বাগানকে আবার বাঁচিয়ে তুলল। ফাঁকা জমিতে লাগালো নতুন নতুন চা গাছের চারা। শিবপ্রসাদ জানত কি করে সাধারণ মানুষের মন পেতে হয়। সে কুলি কামিনদের জন্য শহর থেকে ডাক্তার এনে বাগানের মধ্যে ফাঁকা জায়গায়
ডিসপেন্সারি করে দিল। কুলি কামিনদের বাচ্চাদের জন্যে স্কুল করে দিল। খুশি মনে কুলি কামিনরাও দ্বিগুণ উৎপাদন করতে লাগলো। বছরে লাখ লাখ টাকা জমা পড়তে লাগলো বীরভানপুর এস্টেটের ব্যাংকে। এই সব দেখে পবন প্রসাদ মানে এই দুই ভাইয়ের বাবা, বীরভানপুর এস্টেটের মালিক, তিনি ভাবলেন স্থায়ী অর্থাগমের পথ যখন একটা তৈরি হয়েছে, তখন বড় ছেলে অনঙ্গকে আর কেন বিদেশে ফেলে রাখা আর মুঠো মুঠো টাকা খরচ করা? ওকে তো এবার দেশে ফিরে আসতে বলা ভালো। তারপর দু ভাই মিলে মিশে চায়ের ব্যবসাটা দেখলে ব্যবসায় আরো উন্নতি হবে। আরো কটা বন্ধ চা বাগান কিনে নিয়ে বিদেশের বাজারে চা রপ্তানি করতে পারলে এস্টেটের লাভ হবে বহুগুণ বেশি, আর দেশের বৈদেশিক মুদ্রারও আমদানি হবে, আর হাজার হাজার বাঙালি কাজ পাবে। তাছাড়া বয়সও হয়ে যাচ্ছে দুই ভাইয়েরই, এবার তাদের বিয়ে দিয়ে সংসারী করে দেওয়া দরকার। এই সব ৭-৫ ভেবে পবন প্রসাদ তার বড় ছেলে অনঙ্গকে চিঠি লিখে দিলেন দেশে ফিরে আসবার জন্য। কিন্তু অনঙ্গ ফিরে আসা তো দূরে থাক, সে চিঠির উত্তর পর্যন্ত দিল না। ছেলের এহেন উদ্ধত দুর্বিনীত ব্যবহারে পবন প্রসাদ অত্যন্ত রেগে গেলেন ছেলের ওপর। পরের মাস থেকে অনঙ্গকে টাকা পাঠানো বন্ধ করে দিলেন তিনি। কিছুদিন বাদে বিলেত থেকে টেলিগ্রাম এলো অনঙ্গর নাকি খুব অসুখ। বিলেতে সে এখন প্রায় মৃত্যু শয্যায়। অবিলম্বে তাকে 2 লাখ টাকা পাঠাতে হবে, না হলে তার সমূহ বিপদ। মৃত্যু ঘটাও আশ্চর্যের নয়। বাপ মায়ের প্রাণ কেঁদে উঠল। তারা তক্ষুনি বিশেষ ডাকে ছেলের ঠিকানায় টাকা পাঠিয়ে দিলেন। সেই সঙ্গে তাকে দেশে ফিরে আসতে বললেন। কিন্তু অনঙ্গ প্রসাদ দেশে ফিরল না। এইভাবে দিনের পর দিন ছেলের ব্যাপারে সম্পূর্ণ হতাশ হয়ে পবন প্রসাদ একটি ভালো সুলক্ষণা মেয়ে দেখে ছোট ছেলে শিবপ্রসাদের বিয়ে দিয়ে দিলেন। শিবপ্রসাদের মতো তার বউটিও ছিল ভারী ভদ্র আর শান্ত স্বভাবের মেয়ে। রূপে সাক্ষাৎ লক্ষ্মী আর গুণেও সরস্বতী। শ্বশুর বাড়ির বিরাট পরিবার, নিজের ছাড়াও খুড়তুতো দেবর, ননদ, ভাসুর, খুড়শ্বশুর, শাশুড়ি সবাইকে নিয়ে খুব সুন্দরভাবে সংসার পরিচালনা করতে লাগলো ছোট বউ কমলা। পরিবারের হারানো শ্রী ও সম্মান আবার ফিরে আসতে লাগলো একটু একটু করে। ঠিক এমনই সময়ে হঠাৎ একদিন টেলিগ্রাম এলো অনঙ্গ প্রসাদ দেশে ফিরছে। শুধু ফিরছেই না, সঙ্গে করে আনছে বিদেশিনী মেম বউ। সারা জমিদার বাড়িতে হই হই পড়ে গেল। পবন প্রসাদ আশপাশ 10খানা গ্রামের লোককে নিমন্ত্রণ করলেন জমিদার বাড়িতে উৎসবে অংশ নেবার জন্য। জমিদার বাড়ির বড় ছেলের বউ বলে কথা। মেম হোক আর যাই হোক, পরিবারের একটা মান সম্মান তো আছে। প্রজারা আশা করে থাকে জমিদার বাড়ির ছেলে মেয়ের বিয়েতে পাত পেড়ে খাবো, 7 দিন উৎসব চলবে, যাত্রা হবে, পুতুল নাচ হবে, বাজি ফুটবে, সবার কত আনন্দ উৎসাহ। বেনারস থেকে বাইজি আসবে, আশপাশের 10টা গাঁয়ের লোক আসবে গান শুনতে, নাচ দেখতে। বড় দাদা বাবু বউ নিয়ে দেশে আসছেন,
এই খবর বিদ্যুৎ বেগে চারিদিকে ছড়িয়ে পড়ল। সারা বাড়ি ফুল দিয়ে সাজানো হলো। যেদিন অনঙ্গর বর্ধমানের বাড়িতে এসে পৌঁছনোর কথা, সেদিন ভোর থেকে নহবত বাজতে লাগলো দেউড়িতে। উর্দিধারী সেপাইরা বাড়ির চারদিকে কাজে অকাজে ঘুরতে লাগলো। এতদিন বাদে ছেলে ফিরছে খবর পেয়ে বাপ মায়ের রাগ যখন গলে জল হয়ে গেছে, তারা বিদেশিনী বধূকে বরণ করে নেবার জন্য পরিবার পরিজনদের সঙ্গে নিয়ে উদ্গ্রীব হয়ে বসে রইলেন। কিন্তু ছেলে বউ আর আসে না। দেখতে দেখতে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল। নিমন্ত্রিতরা খাওয়া দাওয়া সেরে বসে রইল জমিদার বাড়ির মেম বউ রানীকে দেখবে বলে। ক্রমে সন্ধে হয়ে এলো। সমস্ত জমিদার বাড়িতে জ্বলে উঠল নানা রঙের আলোর মালা। কিন্তু যাদের জন্যে এত আয়োজন, তাদেরই দেখা নেই। শেষ পর্যন্ত হতাশ মনে যে যার বাড়ি ফিরে গেল। রাত বাড়তে সব আলোগুলিও নিভে এলো ধীরে ধীরে। ঠিক তখন একটা মোটর গাড়ি এসে দাঁড়ালো জমিদার বাড়ির বিশাল ফটকের কাছে। সবাই তখন ঘুমিয়ে পড়েছে। কেবল পবন প্রসাদ আর তার স্ত্রী যশোদা জেগে বসে আছেন। কত বছর বাদে আদরের বড় ছেলে বাড়ি ফিরবে, তাই চোখে তাদের ঘুম নেই। গাড়ির শব্দ শুনেই দোতলা থেকে নেমে এলেন গিন্নিমা। সবাই তাকে রানীমাই বলতো। তিনি সেই অত রাত্রে প্রদীপ জেলে ধান, দূর্বা, সিঁদুর, চন্দন ইত্যাদি দিয়ে বরণ ডালা সাজিয়ে নিচে নেমে এলেন পুত্র আর পুত্রবধূকে বরণ করে ঘরে তুলবেন বলে। কিন্তু কেউ কোথাও নেই। চারদিক ঘুরঘুরটি অন্ধকার। শঙ্খধ্বনি নেই, উলুধ্বনি নেই। কেবলমাত্র বরণ ডালার প্রদীপের আলোয় স্বামী স্ত্রী গিয়ে দাঁড়ালেন ফটকের কাছে। গাড়ির দরজা খুলে নেমে এলো অনঙ্গ প্রসাদ। তার হাত ধরে পিছন পিছন নেমে এলো একজন মেম সাহেব। মাথার টুপি এমন ভাবে কপালের ওপর নামানো যে ভালো করে মুখ দেখা যায় না। রানীমা সেই আধো অন্ধকারের মধ্যে পায়ে পায়ে এগিয়ে গেলেন গাড়ির পাশে। বরণ ডালা থেকে প্রদীপখানি তুলে ধরলেন পুত্রবধূর মুখ দেখবেন বলে। কিন্তু হঠাৎ ঘটে গেল একটা অঘটন। হঠাৎ কোথাও কিছু নেই, হু হু করে ধেয়ে আসা এক ঝলক দমকা বাতাস ধেয়ে এসে নিভিয়ে দিয়ে গেল প্রদীপের শিখা। গিন্নিমা শিউরে উঠলেন ভয়ে। এ কি অলক্ষণে কাণ্ড গো! হায় হায় হায়, এ কি হলো? অনঙ্গ প্রসাদ বলল, থাক না মা, আমরা আজ খুব ক্লান্ত, কাল না হয় এসব হবে। এই বলে অনঙ্গ প্রসাদ সেই মেম বউয়ের হাত ধরে গট গট করে বাড়ির ভেতর ঢুকে গেল। তারপর কোনো দিকে না তাকিয়ে, কারো সঙ্গে কোনো রকম কথাবার্তা না বলে গট গট করে সিঁড়ি দিয়ে সোজা চলে গেল 3 তলায় নিজের মহলে। গিন্নিমা তো পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। তার হাতের বরণ ডালায় নেভা প্রদীপ, সিঁদুরের কৌটোটা খোলাও হলো না। আশীর্বাদ হার ছড়াও গলাতেই থেকে গেল তাঁর। পরিয়ে দেয়া হলো না বৌমাকে। কিছুক্ষণ এভাবে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থেকে থেকে অবশেষে একটা দীর্ঘশ্বাস ফেলে
দোতলায় নিজের মহলে চলে গেলেন যশোদা। সে রাতে তার আর তার স্বামী পবন প্রসাদ কারো চোখেই আর ঘুম এলো না। বীরভানপুর গড়ে বড় কুমার বিলেতে বিয়ে করে মেম বউ নিয়ে ঘরে ফিরেছেন, এ কথা 10 গাঁয়ের লোক জেনেছে। কিন্তু আজ পর্যন্ত কেউ সেই মেম বউকে চোখে দেখেনি। সেই যে তিনি মাঝরাত্রিরে বড় কুমারের হাত ধরে 3 তলায় উঠে গেলেন, তারপর আর কখনো সেখান থেকে নামেননি তিনি। নববধূকে নিয়ে কোনো রকম আচার অনুষ্ঠান হলো না। শাশুড়ি, দেবর, ননদেরা অনেক চেষ্টা করে শেষে হাল ছেড়ে দিয়েছে। মেম সাহেব বউ কারো সঙ্গে মেশে না। বাড়ির মেয়েরাও ইংরেজি বলবার ভয়ে আলাপ পরিচয় করতে তেমন আগ্রহী নয়। পারতপক্ষে তারা নতুন মেম বৌদির ঘরের দিকে যায় না। মেম বউ সারাদিন ঘর থেকেই বের হয় না। সারাদিন দরজা জানলা বন্ধ করে শুয়ে থাকে নিজের ঘরে। শাশুড়ির দেওয়া গয়নার বাক্সখানা খুলেও দেখেনি বউ। গয়না পরা তো দূরের কথা। বিদেশিনী বউ সারাদিন গাউন পরে ঘরের মধ্যেই বসে থাকে। সন্ধ্যের পর তেতলার গেটে তালা পড়ে যায়। তখন আর কারো ওপরে যাবার হুকুম নেই। অনঙ্গ প্রসাদ অবশ্য বাইরে বের হন মাঝে মাঝে। লোকজনের সঙ্গে ব্যবসা নিয়ে দরকারি কথাবার্তা বলেন, বৈষয়িক আলোচনা করেন, বাড়ির আত্মীয় পরিজনদের সবার সঙ্গেই কথাবার্তা বলেন। কিন্তু তার আচার আচরণের মধ্যে কোথায় কি যেন একটা ভয় ভয় ভাব কাজ করে। থেকে থেকে আনমনা হয়ে পড়েন। দিন 15 হয়ে গেল তার আসবার কথা, কিন্তু সবাই অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখে বড় কুমারের অমন সোনার মতো গায়ের রং কেমন যেন দিন দিন ফ্যাকাশে বিবর্ণ হয়ে যাচ্ছে। তিনি সর্বদাই কি যেন ভাবছেন, থেকে থেকে কোথায় যেন হারিয়ে যাচ্ছেন। সবাই আড়ালে কানাঘুষো করে, ভাবে বহুদিন বিলেতে থাকার জন্যেই বোধহয় বড় কুমারের মধ্যে একটা আড়ো আড়ো ছাড়ো ছাড়ো ভাব তৈরি হয়ে গেছে। টানা 5-5টা বছর বিদেশে থাকবার পর দেশের লোকজন, এমনকি নিজের মা বাপের সঙ্গেও বোধহয় সম্পর্কের সুতোটা আলগা হয়ে যায়, দিন পড়ে থাকে। বিশেষ করে সে যদি সদ্য বিবাহিত হয়, তাহলে তো আর কথাই নেই। তখন স্ত্রী তার বিশ্ব ব্রহ্মাণ্ড অধিকার করে বসে। জগতে অন্য আর কাউকেই চোখে পড়ে না। অনঙ্গ প্রসাদের মা যশোদা দেবীরও এই রকম মনে হয়েছিল। নিজের মনকে প্রবোধ দিয়ে বলেছিলেন, ছেলে আবার ঘরে ফিরে এসেছে, এই ঠের। আমার ছেলে আমায় মা বলে ডাকছে, মায়ের হাতে রান্না খাচ্ছে, সুস্থ আছে, এই তো যথেষ্ট। না না, এইভাবেই কিছুদিন যাক, বউ পুরনো হয়ে আসুক, তখন আবার ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমি জানি নিশ্চয়ই সবটা ঠিকঠাক হয়ে যাবে। হয়তো জমিদারের অন্যান্য প্রজারাও এই রকম কিছু ভেবেছিল, কিন্তু সকলের সব হিসাব গোলমাল হয়ে গেল একটা ঘটনাকে কেন্দ্র করে। তারানাথ এই পর্যন্ত বলে একটু থামল। আমরা অধৈর্য হয়ে বললাম, থামলেন কেন ঠাকুরমশাই? বলুন বলুন, বলে যান। বলুন, বলে যান। তারানাথ আমাদের আনা পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট তুলে নিয়ে তারপর ধীরে সুস্থে সেটায় অগ্নিসংযোগ করতে করতে বলল, সেদিনটা সম্ভবত ছিল অমাবস্যা।
ভাদ্র মাস। সারাদিন গুমোট গরমের পর সন্ধ্যের দিকে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, তবুও গুমোট কাটেনি। জমিদার বাড়ির কয়েকজন মেয়ে বউ রাতে ছাদের ওপর পায়চারি করছিল। হঠাৎ কিসের একটা বোঁটকা বিশ্রী গন্ধ তাদের নাকে এসে লাগলো। ছাদের ওপর আর দাঁড়াতে না পেরে দৌড়ে নিচে চলে এলো তারা। আর চলে আসবার সময়ই তারা শুনতে পেল পিছনে আকাশ বাতাস সমস্ত ছাদ সহ গোটা বাড়ি কাঁপিয়ে একটা বিকট হাসির শব্দ। কি ভীষণ অমানসিক সেই হাসি! এক অজানা ভয়ে কাঁপতে কাঁপতে তারা যে যার ঘরে ঢুকে পড়ল সবাই। আতঙ্কে সে রাতে আর ঘুম এলো না কারো চোখে। পরদিন ভোর হতে না হতে জমিদার বাড়ির সামনে ভিড় জমতে লাগলো। দলে দলে ভয়ার্ত মানুষ ছুটে আসছে জমিদার বাবুর কাছে আরজি জানাতে। আজ খুব ভোরে নদীর চরে নাকি একজন যুবক জেলে মাঝির দেহ পড়ে থাকতে দেখা গেছে। তার সমস্ত শরীর রক্তশূন্য, ফ্যাকাশে হয়ে গেছে। দুটো চোখ কি এক ভীষণ আতঙ্কে বিস্ফারিত হয়ে আছে। শরীরের আর কোথাও কোনো আঘাতের চিহ্ন মাত্র নেই। কেমন করে আর কিসে যে তার মৃত্যু হলো তা কেউ বুঝতে পারছে না। এই অজানা আতঙ্কে তাই তারা ছুটে এসেছে দরদি জমিদারের কাছে। যদি তিনি এই অস্বাভাবিক বিভৎস মৃত্যুর কোনো কারণ খুঁজে পান, যদি আশ্বাস দেন যে এরকম ঘটনা আর ঘটবে না, তবে তারা নির্ভয়ে বাড়ি ফিরতে পারবে। তারপর তারানাথের গলা শুকিয়ে কাঠ। জল খাবার জন্য একটু থামতেই কিশোরী বলে উঠল, তারপর কি হলো ঠাকুর মশাই? তারানাথ জল খেয়ে জলের গ্লাসখানা আবার আগের মতো ঢাকা দিয়ে খাটের পাশে জল চৌকির উপর রেখে দিল। তারপর বলতে শুরু করলো। প্রজাদের আরজি মন দিয়ে শোনার পর জমিদাররা সাধারণত পাইক পেয়াদা পাঠিয়ে দিয়েই নিশ্চিন্ত থাকেন। এক্ষেত্রে কিন্তু তা হলো না। জমিদার পবন প্রসাদ খবর শুনেই লোকজন সঙ্গে নিয়ে নিজে দৌড়ে গেলেন মৃতদেহ দেখতে। কিন্তু লাশ দেখেই শিউরে উঠলেন তিনি। কি বিভৎস! ছেলেটার সমস্ত শরীরটা কাগজের মতো সাদা হয়ে গেছে, যেন কেউ পাম্প করে তার শরীরের মধ্যে থেকে সমস্ত রক্ত শুষে নিয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ দুটো। ভীষণ আতঙ্কে চোখ দুটো যেন মনে হলো ঠেলে বেরিয়ে আসতে চাইছে। পবন প্রসাদ শিউরে উঠলেন। তিনি কিছুতেই ভেবে পেলেন না কি করে ওই জলজ্যান্ত ছেলেটার এই রকম অবস্থা হলো। হঠাৎ তার মনে পড়ে গেল গত রাত্রে তিনি আর তার গোটা পরিবার গভীর রাতে একটা বিভৎস অট্টহাসির শব্দ শুনেছিলেন। গোটা বাড়িখানা যেন থরথর করে কেঁপে কেঁপে উঠছিল সেই হাসির গমকে। তাহলে কি এই মৃত্যুর সঙ্গে সেই পৈশাচিক অট্টহাসির কোনো সম্পর্ক আছে? ভাবতে ভাবতে তিনি বাড়ি ফিরলেন। প্রজাদের ডেকে আশ্বাস দিলেন তারা যেন ভয় না পায়। এরপর এই রকম দুর্ঘটনা আর যাতে না ঘটে তার জন্য 5 জন পাহারাদার বসানো হবে নদীর তীর বরাবর। লোকালয়ের মধ্যেও প্রহরী রাখা হবে জমিদারির প্রতিটি গ্রামে। এছাড়া ভালো গুণিন ডেকে এনে শান্তি সস্তয়নের ব্যবস্থা করা হবে।
যদি কোনো দুষ্টু আত্মার কুদৃষ্টি পড়ে থাকে তাহলে তারও প্রতিকারের ব্যবস্থা করা হবে। জমিদারের নিজের মুখ থেকে এই আশ্বাস বাণী শুনে প্রজারা কিছুটা ভরসা পেল। দয়ালু পবন প্রসাদের জয়ধ্বনি দিতে দিতে তারা যে যার মতো নিজ নিজ গ্রামে ফিরে গেল। সেদিন পবন প্রসাদ তার প্রতিটি প্রতিশ্রুতি পালন করলেন অক্ষরে অক্ষরে। পাহারাদার তো রাখলেনই, একজন নামকরা গুণিন এনেও তিনি 7 দিন গ্রামের শিব মন্দিরে রেখে বিধিমতো হোম যজ্ঞ করালেন। শান্তি বাড়ি ছিটিয়ে দেয়া হলো গ্রামের সর্বত্র। প্রতিটি বাড়িতে রাখা হলো মন্ত্রপুত পবিত্র রক্ষা কবচ। কিন্তু তাতেও কিছু হলো না। ঠিক পরের অমাবস্যার রাতে দূরের জঙ্গল থেকে গভীর রাত্রে আবার শোনা গেল সেই পৈশাচিক অট্টহাসি। থরথর করে কেঁপে উঠল সারা গ্রাম। আর পবন প্রসাদ ও তার বাড়ির প্রতিটা মানুষ বিছানা ছেড়ে উঠে আতঙ্কে জেগে বসে রইল সারাটা রাত। পবন প্রসাদ নিজে একজন রক্ষীকে নিয়ে সারা বাড়ি ঘুরে ঘুরে সব ঘরের সামনে গিয়ে সবাইকে আশ্বাস দিতে লাগলেন। কিন্তু বড় ছেলে অনঙ্গ প্রসাদের 3 তলার মহলে আসতেই একটা অসহ্য তীব্র কটু দুর্গন্ধ তার নাকে এসে লাগলো। তার বমি পেয়ে গেল সেই গন্ধে। তবু ছেলের বিপদের আশঙ্কায় ভয়ে ভয়ে তিনি এসে তার ঘরের বিরাট মেহগনি কাঠের দরজায় ধাক্কা দিতে লাগলেন। কিন্তু ভেতর থেকে কেউ সাড়া দিল না। বহুক্ষণ ধরে দরজায় ধাক্কা দেবার পরও দরজা খোলা তো দূরে থাক, ভেতর থেকে কেউ কোনো সাড়া পর্যন্ত দিল না দেখে তিনি রক্ষীকে নিয়ে নিচের তলায় নেমে এলেন। ততক্ষণে তার ছোট ছেলে শিবপ্রসাদ ও তার স্ত্রী এসে দাঁড়িয়েছে দোতলার বিরাট বড় দালানে। তারা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে বাবা? আপনি এত জোরে উপরের দরজা ধাক্কা দিচ্ছিলেন কেন? অরঙ্গের কোনো বিপদ হলো কিনা কে জানে। এতবার তার দরজায় ধাক্কা মারলাম কিন্তু কোনো সাড়া শব্দ পেলাম না। আরে সকালটা হতে দিন না, তারপর সব দেখা যাবে। এত রাতে কিছু না করাই ভালো। সারা বাড়ি বাকি রাতটুকু প্রচণ্ড এক আতঙ্কে কাঁটা হয়ে জেগে বসে রইল। সকাল হতেই যে যার ঘরের বাইরে এলো সবাই। দেখল তাদের বড় কুমার এত সকালেই তেতলার বারান্দায় পায়চারি করে বেড়াচ্ছে। তার খালি গা থেকে যেন ঠিকরে বেরোচ্ছে উজ্জ্বল স্বাস্থ্যের জ্যোতি। অথচ কাল পর্যন্ত তাকে খুবই ম্লান আর বিবর্ণ দেখতে লাগছিল। পবন প্রসাদ নিচের আঙিনা থেকে ছেলেকে সুস্থ দেখে পরম নিশ্চিন্ত হলেন। তাকে আর কোনো প্রশ্ন করলেন না তিনি। ওদিকে বেলা বাড়বার সঙ্গে সঙ্গে জমিদার বাড়ির সামনে ক্রুদ্ধ উত্তেজিত প্রজাদের ভিড় জমায়েত হতে লাগলো। এবার তারা এসেছে দলে দলে বিভিন্ন মহল্লা থেকে। ক্ষোভে দুঃখে রাগে ফেটে পড়ছে তারা। পবন প্রসাদের অনুমান সত্য। গত রাত্রে আবার একটি অস্বাভাবিক মৃত্যু ঘটে গেছে তার জমিদারিতে। এক গোয়ালার গরু হারিয়ে গিয়েছিল। তাকে খুঁজতে গোয়ালা সারা রাত জঙ্গলে ছিল, বাড়ি ফেরেনি। সকাল হতেই লোকজন তাকে খুঁজতে গিয়ে ওই জঙ্গলেই খুঁজে পায় তার বিভৎস বিবর্ণ মৃতদেহটিকে। এই মৃতদেহটির শরীরও ছিল সম্পূর্ণ রক্তহীন, কাগজের মতো সাদা। এই মৃতের চোখ দুটিও ছিল বিস্ফারিত। দৃষ্টিতে তখনও লেগে আছে নিদারুণ কোনো এক বিভীষিকাকে সামনে থেকে দেখার আতঙ্ক। যে দেখছে সেই মৃতদেহ সেই শিউরে উঠে ভয়ে 2 চোখ বন্ধ করে ফেলছে।
দেখতে না দেখতে গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে পড়ল আতঙ্ক। লোক বলা বলি করতে শুরু করলো, নিশ্চয়ই কোনো পিশাচ এই এলাকায় এসে বসবাস শুরু করেছে। প্রতি অমাবস্যার রাতে সে তার বলি সংগ্রহ করে নিচ্ছে লোকালয় থেকে। আতঙ্ক ছড়িয়ে পড়ল সর্বত্র। একে একে সব লোক গ্রাম ছেড়ে পালাতে লাগলো। আগামী অমাবস্যা আসার আগেই যেন তেন প্রকারে গ্রাম থেকে বাস উঠিয়ে অন্য কোথাও কোনো নিরাপদ স্থানে পালিয়ে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠল মানুষ। পবন প্রসাদ দেখলেন পিতৃপিতামহের এত পরিশ্রম করে যাওয়া জমিদারি এবার বোধহয় নিশ্চিহ্ন হতে বসেছে। তিনি সেই দিনই গ্রামের সমস্ত অভিজাত, বিজ্ঞ ও বয়স্ক মানুষদের ডেকে আনিয়ে এক আলোচনা সভার আয়োজন করলেন। সভায় তার নিজের পরিবারের সবাইকেও উপস্থিত হতে বললেন তিনি। ঠিক সন্ধে 7টার সময় সবাই উপস্থিত হলো। শুধু এলেন না বড় কুমার। চাকরের মুখে খবর পাঠালেন তার ভীষণ মাথা ধরেছে। অপমানে কালো হয়ে গেল জমিদার পবন প্রসাদের মুখ। গল্প বলতে বলতে তারানাথ উঠলেন। এইভাবে মাঝে মাঝে উনি গল্পের মধ্যে উঠে যান, মনে হয় আমাদের দুজনকে ধূমপান করবার সুযোগ দেবার জন্য। গুরুজন তারানাথের সামনে আমরা ধূমপান করি না কখনো। যাই হোক, এমন ঝমঝমাট গল্পের মাঝখানে তারানাথ উঠে পড়লে আমাদের ঠিক সয় না। আর এ কি ঠাকুরমশাই, উঠলেন যে? কিছু দরকার তো আমাদের বলুন না, আমরা তো দেখছি। কিশোরী আরও এক কাঠি এগিয়ে বলল, এখনো সিনে আপনি ঢুকলেন না আর এর মধ্যে ইন্টারভেল চলে এলো? আরে বাবা, বলবো বলেই তো শুরু করেছি। চারিমাকে আরেক প্রস্থ চায়ের কথা বলে আসি গে। বকবক করতে করতে গলা একেবারে শুকিয়ে উঠেছে। বলতে বলতেই দেখি চারি একটা ছোট স্টিলের থালায় 3 কাপ চা নিয়ে দরজার সামনে এসে হাজির হয়েছে। চারি ভারী হাসি খুশি প্রাণোচ্ছল কিশোরী, বয়সও বড় 14 কি 15 হবে। বাবার মতোই উজ্জ্বল শ্যামবর্ণ গায়ের রং, পিঠ ভর্তি ঘন কালো লম্বা চুল যেন সুন্দর মুখখানির পিছনে কালো চালচিত্র তৈরি করেছে। বড় বড় ডাগর দুটি চোখের সরল চাহনি দেখলেই মনটা মায়ায় জড়িয়ে যায়। তাকে দেখি কিশোরী বলে উঠল, ওই তো আমাদের চারিমা এসে গেছে। আপনার মেয়েটি বড়ই সুন্দর ঠাকুরমশাই, ঠিক যেন মা শ্যামা ছোট্ট মেয়েটি হয়ে আপনার ঘরে এসেছেন। আমারও তাই মনে হয় ভাই। মা আমার বড় লক্ষ্মী। ওকে পরের ঘরে পাঠিয়ে কি করে থাকবো তাই এখন ভাবি। চারিমা এখনো খুবই ছেলে মানুষ, এখনই ওকে পরের ঘরে পাঠাবার চিন্তা কেন করছেন? বরং যে গল্পটা বলছিলেন সেটাই বলুন। পরপর 2টো নৃশংস হত্যার ঘটনা ঘটার পর জমিদার পবন প্রসাদ কি করলেন? তারানাথ গরম চায়ে চুমুক দিতে দিতে আবার শুরু করলো গল্প। যে গোয়ালাটির গরু হারিয়েছিল সে ছিল জমিদার বাড়ির খুব কাছের লোকজনদের মধ্যে একজন। তার গরুর দুধ খেয়েই জমিদার বাড়ির সব ছেলে মেয়েরা বড় হয়েছে। বিশেষ করে ছোট কুমার শিবপ্রসাদকে ওই গোয়ালা নকুল ঘোষ এবং তার স্ত্রী নিজের ছোট ভাইয়ের মতো ভালোবাসত। নকুল দাদার এই রকম মর্মান্তিক মৃত্যুর খবরে শিবপ্রসাদ বিচলিত হয়ে উঠল সবচেয়ে বেশি। আগের বারের ঘটনার খবর শোনার পর সে খুবই বিচলিত হয়ে উঠেছিল। জমিদারির প্রতিটি মানুষকে শিবপ্রসাদ চিনত, তাদের একান্ত আপনজনের মতো। সে বাবা পবন প্রসাদকে বলেছিল মৃত্যুর পুলিশি তদন্ত হোক, কিন্তু তার আগেই মৃতদেহ সৎকার করা হয়ে গিয়েছিল। এবারের অমাবস্যার একদিন আগেই তাই সে বর্ধমানের গ্রামের বাড়িতে ছুটে এসেছিল শিলিগুড়ির চা বাগান থেকে।
আগের রাতে বিকট হাসির শব্দ আর সেই উৎকট দুর্গন্ধ সবারই প্রত্যক্ষ সাক্ষী ছিল ছোট কুমার শিবপ্রসাদ। 10টা গ্রামের মাতব্বর লোকদের নিয়ে সেই দিন সন্ধ্যার আলোচনা সভা ডাকার জন্য সেই বিশেষভাবে তার বাবাকে অনুরোধ করেছিল। বাড়ির সবাইকেও সেই সভায় থাকার জন্য অনুরোধ করেছিল শিবপ্রসাদ, কিন্তু প্রচণ্ড মাথা ধরেছে বলে বড় কুমার সারাদিন ঘর থেকেই বের হলেন না। পবন প্রসাদ খুব দুঃখ পেলেন বড় ছেলের এই ব্যবহারে। যাই হোক, সন্ধ্যায় সভা বসল জমিদার বাড়ির মস্ত বড় হল ঘরে। সভায় উপস্থিত সবাই হাত জোড় করে কেঁদে বলল, জমিদার বাবু, আপনি আমাদের পিতার মতো এতদিন বুক দিয়ে আগলে রেখেছেন, আমাদের সুখ দুঃখ সব সময় পাশে থেকেছেন। এখন এই সর্বনাশা রাক্ষসের হাত থেকে আমাদের বাঁচান, তো না হলে আমরা আপনার এলাকা ছেড়ে চলে যাব। প্রতি অমাবস্যায় যদি এইভাবে কেউ না কেউ আমাদের মধ্যে থেকে রাক্ষসের বলি হতে থাকে, তবে একদিন তো আমরা সবাই মরে যাব, এই গ্রাম শ্মশান হয়ে যাবে। জমিদার বাবু, 7 পুরুষ আমাদের এই গ্রামে বাস, আপনি অন্নদাতা ভগবান, কোনোদিন কোনো কারণে যে এই মাটি ছেড়ে আপনাকে ছেড়ে চলে যেতে হবে তা আমরা স্বপ্নেও ভাবিনি। কিন্তু প্রাণের ভয় বড় ভয় বাবু, প্রাণ রক্ষার তাগিদে আগামী অমাবস্যার আগে আমাদের এলাকা ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ জমিদার বাবু, আমাদের তো, আমরা তো আর থাকতে পারবো না জমিদার বাবু, আমাদের তো চলে যেতে হবে। আপনি পিতার মতো আগলে রেখেছিলেন, দুঃসময়ে পাশে থেকেছেন। হ্যাঁ জমিদার বাবু, আমাদের তো চলে যেতে হবে জমিদার বাবু। পবন প্রসাদ সবাইকে চুপ করতে বলে বললেন, তোমরা কি কেউ সেই রাক্ষসটাকে দেখেছ? সবাই এক বাক্যে বলে উঠল যে না, তারা কেউ তাকে চোখে দেখেনি। তবে মৃতদেহটিকে বাড়িতে বয়ে নিয়ে আসবার সময় একটা ভীষণ বিকট দুর্গন্ধ নাকে এসে লেগেছিল সবার। গন্ধটা এতই বিকট আর বিশ্রী যে বমি করে ফেলেছে কেউ কেউ। কথাগুলো শোনা মাত্র চমকে উঠলেন পবন প্রসাদ। গত রাত্রে তিনি নিজেও তো সেই দুর্গন্ধের সাক্ষী হয়েছেন। তিনি ছোট ছেলে শিবপ্রসাদের দিকে তাকালেন। শিবপ্রসাদ ফিস ফিস করে তার বাবার কানে কানে বলল, গত রাতে আমিও পেয়েছি বাবা সেই দুর্গন্ধ। আগের বারে যেদিন ঠিক এই রকম একটি অপমৃত্যুর ঘটনা ঘটেছিল, সেদিনও শুনেছি বাড়ির মেয়েরা ছাদে গিয়ে এই দুর্গন্ধটা পেয়েছিল, আর গত রাত্রে তো আমরা সকলেই পেয়েছি। এক অজানা আশঙ্কায় মুখখানা শুকিয়ে গেল পবন প্রসাদের। তবে কি তাঁরই বাড়ির মধ্যে লুকিয়ে আছে কিছু রহস্য? প্রজাদের মধ্যে আবার গুঞ্জন উঠল। একজন প্রজা উঠে দাঁড়িয়ে হাত জোড় করে বলল, হুজুর, যদি অপরাধ না নেন তো বলি। বুক কেঁপে উঠল পবন প্রসাদের। কে বলতে চায় এরা? এরাও কি কিছু সন্দেহ করছে নাকি? প্রজাটি ভয়ে ভয়ে মাথা নিচু করে বলল, হুজুর, বড় কুমার বিলেত থেকে ফেরার পরই তো এই অঘটন ঘটতে শুরু করেছে হুজুর। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, আমরা লোক কিন্তু এতদিন বলতে পারিনি জমিদার বাবু। কিন্তু আপনি হুজুর দয়াময়, পিতার অধিক, আপনাকে তাই মন খুলে সব কথাগুলো বললাম। আমাদের অসহায় সন্তানকে নিয়ে ক্ষমা করে দিও বাবা। মৃত্যু ভয়ে বাধ্য হয়ে আমরা আমাদের প্রিয় বড় কুমারের নাম করেছি, আমাদের অপরাধ নিও না। আমাদের মনে হয় বিলেত থেকে কোনো দত্তি দানো আমাদের বড় কুমারের উপর ভর করেছে। তুমি বাবা ভালো গুণী নেনে ওকে ঝাড়ফুঁক করো। ভালো গুণিনের পাল্লায় পড়লে যত বড় দরের ভূতি হোক না কেন, পিশাচি হোক না কেন, ও বাবা বলে পালাবে, বাবা বলে পালাবে। হ্যাঁ
হ্যাঁ জমিদার মশাই, হ্যাঁ জমিদার মশাই, আমরা তো সেটা জমিদার মশাই, আপনি একটু ভেবে দেখবেন, ব্যাপারটা সত্যিই মানে হতে তো পারে। সেদিন অনেক রাতে সভা ভঙ্গ হলো। জমিদার বাবু মৃত নকুল ঘোষের পরিবারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন। তার সৎকারের সমস্ত খরচ পাঠিয়ে দিলেন শিবপ্রসাদের হাত দিয়ে। শিবপ্রসাদ শ্মশানে যাবে, তার প্রিয় নকুল দাদার শেষ কাজে সঙ্গে থাকবে সে। তাছাড়া ক্ষুব্ধ প্রজাদের মনে বিশ্বাস ফিরিয়ে আনবার জন্য জমিদার পবন প্রসাদও ছোট ছেলেকে বললেন শ্মশানে যেতে। তারপর নিজের ঘরে এসে স্ত্রীর সঙ্গে গোপন আলোচনায় বসলেন। এদিকে শ্মশান থেকে ফিরতে ফিরতে শিবপ্রসাদের বেশ বেলা হয়ে গেল। তার সঙ্গে পরিবারের আরও কয়েকজন ছেলে গিয়েছিল। তারা সবাই আড়াল থেকে শুনে এসেছে 10 গ্রামের লোকজন অনঙ্গ প্রসাদের মেম বউকেই ডাইনি বলে সন্দেহ করছে। এই কথা তারা পবন প্রসাদকে খুলে বলল। তখন সেখানে বাড়ির গিন্নিমাও বসেছিলেন। তিনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, এ সন্দেহ আমার আগেও হয়েছে, কিন্তু সাহস করে যে কাউকেই বলতে পারিনি। আমারও মনে হয় ওই নতুন বউ একটা ডাইনি, কখনো বাইরে বের হয় না, কারোর সঙ্গে ওই মেয়ে কথাও বলে না, সারা দিন ঘরের মধ্যে ঢুকে ও করেটাই বা কি? গুণিন আনা হোক, সরাসরি ওই মেয়েকেই ঝাড়ফুঁক করুক সেই গুণিন। সত্যি যদি ওকে ডাইনি বলে বোঝা যায় না, তাহলে ওই মুহূর্তেই ওকে আমি দূর দূর করে তাড়িয়ে দেব বাড়ি থেকে। পবন প্রসাদও বিচার করে দেখলেন সারা এস্টেটের প্রজারা তাদের 7 পুরুষের ভিটে মাটি ছেড়ে চলে যাবার আগে ওই অলক্ষণে মেম বউকেই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত। প্রজাদের জন্যেই তো জমিদারি, তাদের রক্ষা করার জন্যে সবকিছুই করতে রাজি পবন প্রসাদ। এমনকি যদি বড় ছেলে অনঙ্গকে ত্যাগ করতে হয়, তাতেও পিছপা হবেন না তিনি। সবাই মিলে পরামর্শ করে তার পরদিনই বর্ধমানের সবচেয়ে নামকরা গুণিন চণ্ডকে ডেকে আনালেন। চণ্ডগুণিনের নাম শোনেনি এমন লোক নেই বর্ধমানে, কিন্তু বড় কুমার সে গুণিনকে ভেতর বাড়িতে ঢুকতেই দিলেন না। বললেন, তোমরা চাইলেই আমি আমার বউ সারাকে নিয়ে এই জমিদার বাড়ি ছেড়ে চলে যাব। ও বিদেশি শিক্ষিত মেয়ে, ওকে ঝাড়ফুঁকের নামে এভাবে অপমান করা আমি সহ্য করব না কিছুতেই। পবন প্রসাদ পড়লেন ভীষণ বিপদে। নিজের বড় ছেলেকেও সরাসরি বাড়ি ছেড়ে চলে যেতে বলতে পারছেন না, আবার উড়িয়েও দিতে পারছেন না প্রজাদের কথাও। শেষ পর্যন্ত শিবকুমার এসে সমস্যার সমাধান করে দিয়ে বললেন, দাদা বৌদি না হয় কিছুদিন আমার শিলিগুড়ির টি এস্টেটে গিয়ে থাকুক, সেখানে বড় বাংলোটা তো পড়েই রয়েছে। বছরখানেক পর এখানকার পরিস্থিতি শান্ত হলে তখন না হয় দেশের বাড়ি ফিরবেন। তা না হলে উত্তেজিত প্রজারা কখন যে কি করে বসে তার কোনো ঠিক নেই। ছোট কুমারের বলা এই কথাগুলো পবন প্রসাদের খুব মনের মতো হলো। তিনি অনঙ্গকে ডেকে বুঝিয়ে বললেন, তুমি কিছুদিন বৌমাকে নিয়ে শিবুর শিলিগুড়ির চা বাগানে গিয়ে থাকো। ওখানে বিশাল সাহেবী বাংলো, চকরবাবুর আয়া খানসামা কিছুরই অভাব নেই। তাছাড়া পাহাড়ের কোলে মনোরম জায়গা, এখানকার তুলনায় অনেক ঠান্ডা। বৌমার পক্ষে ভালোই হবে, তোমাদের দুজনেরই মনে হয় খুব ভালো লাগবে জায়গাটা। তার সঙ্গে একটু আলোচনা করে নিই বাবা আমি। পবন প্রসাদ সম্মতি জানালেন। সে রাতে স্ত্রীর সঙ্গে দীর্ঘ পরামর্শ করে সকালে অনঙ্গ প্রসাদ জানালেন, সারা রাজি হয়েছে বাবা, আমরা আজই শিলিগুড়ি চলে যাব। যদি ওখানকার পরিবেশ ভালো লেগে যায় তবে ওখানেই থেকে যাব সারা জীবন। এই জমিদার বাড়িতে সারার একদম ভালো লাগছে না বাবা। পবন প্রসাদ অত্যন্ত খুশি হয়ে
ওদের শিলিগুড়ি যাবার সব বন্দোবস্ত করে দিলেন। নিজের বাড়ির গাড়িতেই যাবার ব্যবস্থা হলো। তারানাথ গল্প বলতে বলতে হঠাৎ থামিয়ে দিয়ে বলল, আচ্ছা, তোমরা কেউ চা বাগান দেখেছ কখনো? গিয়েছ সেখানকার সাহেবদের বাংলোয় কিংবা কুলি বস্তিতে? আমি আর কিশোরী দুজনেই মাথা নাড়লাম। আমরা দুজনেই ছাপোষা কেরানি। আমি অফিসের ফাঁকে 2-4টে গল্প উপন্যাস লিখে সামান্য কিছু বাড়তি টাকা উপার্জন করি। সংসার চালিয়ে বেড়াতে যাবার বিলাসিতা হয়ে ওঠে না। কলকাতার বাইরে কেউই যায়নি। কিশোরী বলল, একবার কোনো আত্মীয় বাড়ি যাবার পথে নাকি ট্রেনের জানলা দিয়ে তাকিয়ে দূরে চা বাগান দেখেছিল, সেও কোন ছোটবেলায়। পাহাড়ের গায়ে সমতল ভূমি তৈরি করে সেখানে চা বাগান তৈরি করেছিল সাহেবরা। একবার গাছ করতে পারলে 100 বছর পাতা তোলা যায়। পাতা তোলার কাজে মেয়েরা আর শিশুরা দক্ষ হয়। ওরা ওদের সরু সরু আঙুলের ডগা দিয়ে খুব সহজে অনেক কম সময়ের মধ্যে অনেক বেশি পাতা তুলে ফেলতে পারে। তাই ওদের মেয়েরা কাজ করে বাগানে আর ছেলেরা কাজ করে কারখানায়। সার টিনের চালার ছোট ছোট ঘরে এরা থাকে। সেগুলোকেই বলে কুলি বস্তি। বীরভানপুরের ছোট কুমার বাহাদুর ওদের বস্তির অনেক উন্নতি করেছিলেন। তাই বাগানের কুলি থেকে ম্যানেজার পর্যন্ত সবাই ছোট কুমারকে খুব মানত, খুব ভালোবাসত। সেই ছোট কুমার যখন একদিন তার দাদা আর বৌদিকে নিয়ে নিজের গাড়িতে বসিয়ে চা বাগানে পৌঁছে দিল আর সমস্ত কুলি কামিনদেরকে ডেকে বলে দিল যে এবার থেকে বড়বাবু এই চাঁপাই বাড়ি বাগানের সব কিছু দেখবে, তখন চা বাগানের সবাই খুব আনন্দের সঙ্গেই তাদের নতুন মালিককে গ্রহণ করল। শিবপ্রসাদী বর্ধমানের বাড়ি থেকে দাদা বৌদিকে গাড়িতে নিয়ে চা বাগানে এসে পৌঁছেছে। সঙ্গে আর কেউ ছিল না। পবন প্রসাদ একজন দাসী পাঠাতে চেয়েছিলেন, কিন্তু কেউ রাজি হয়নি। ওরা 3 জনই শুধু যাত্রী ছিলেন গাড়িতে। আসার সময় এতখানি পথ একটাও কথা হয়নি শিবপ্রসাদের বৌদির সঙ্গে। শিবপ্রসাদ ভাবল মেম সাহেব বৌদি হয়তো পাড়াগাঁর অল্প শিক্ষিত দেবরের সঙ্গে কথা বলতে চাইছেন না, তাই সেও এড়িয়ে গেছে। দাদাকে দেখেও তার খুব একটা স্বাভাবিক লাগেনি। মাঝে মাঝে কেমন যেন ভীত, সন্ত্রস্ত, উদ্ভ্রান্ত দৃষ্টিতে চায়। মাঝে মাঝে আবার স্বাভাবিক আচরণ করে। অনঙ্গ প্রসাদ ভাইয়ের কাছ থেকে চা বাগানের ব্যাপারগুলো বুঝে নেবার চেষ্টা করছিল, কিন্তু কিসে যেন একটা অসুবিধা হচ্ছিল তার। তা শিবপ্রসাদ দাদাকে আশ্বস্ত করে বলল, তুমি কেবল বাংলোয় বসে থাকবে আর ম্যানেজার বাবু কিছু কাগজপত্র দিয়ে যাবেন, তাতে সই করবে। আপাতত এর বেশি কিচ্ছু করতে হবে না তোমাকে। দাদাকে কাজ বুঝিয়ে দিয়ে শিবপ্রসাদ নিজের নতুন কেনা ফুলবাড়ি চা বাগানে চলে গেল। ওখানেই আছে তার স্ত্রী ও একমাত্র শিশুপুত্র। শিবকুমার ভাবলেন দাদা এই বাগানটি ভালোভাবে দেখাশোনা করতে পারলে সে নিশ্চিন্ত হয়ে ফুলবাড়িতেই যাবে পরিবার নিয়ে। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক। কিছুদিন তো বেশ ভালোভাবেই কাটল। হঠাৎ একদিন চাপাই বাড়ি বাগানের খবর নেবার জন্যে শিবপ্রসাদ এসে কুলিদের মুখে যা শুনলেন তাতে তার শরীরের সব লোম খাড়া হয়ে উঠল। কুলিরা বলল তাদের বড় দুঃসময় চলছে।
তাদের বস্তিতে নাকি অপদেবতার নজর পড়েছে। মাত্র 15 দিনের মধ্যেই দুটো অস্বাভাবিক মৃত্যু ঘটেছে এখানে। একটা ঝোপের নিচে একজন কামিনকে মৃত অবস্থায় পাওয়া গেছে, আর তার সপ্তাহখানেকের মধ্যেই একজন শিশু চা শ্রমিকের মৃতদেহ পাওয়া গেছে একইভাবে ঝোপের নিচে। তাদের দুজনেরই সমস্ত শরীরটা হয়ে গিয়েছিল কাগজের মতো সাদা। শুনেই শিবপ্রসাদের আর কিছুমাত্র সন্দেহ রইল না যে অনঙ্গ এবং তার মেম বউ এই অপমৃত্যুগুলির কারণ। হয় তাদের মধ্যে কোনো একজন, নয়তো উভয়েই এই সব পৈশাচিক হত্যাকাণ্ড করে চলেছে। কিন্তু আর নয়, এইবার এর সমূলে বিনাশ করতেই হবে। তিনি খবর নিয়ে আরো জানলেন, যেদিন কামিনটা মারা গেছে সেই দিনও ছিল অমাবস্যা। আর এক মুহূর্ত দেরি না করে শিবপ্রসাদ ছুটল বাংলোয়, যেখানে তার দাদাকে রেখে এসেছিল। সে খোলাখুলি কথা বলতে চায়, কিন্তু বাংলোয় পৌঁছে দেখল দাদা বৌদি দুজনের কেউই বাড়িতে নেই। বাংলো তালা বন্ধ। বাইরের বাগানে মালিটা গাছে জল দিচ্ছিল। তাকে জিজ্ঞেস করতে সে বলল, कहाँ जाने बाबू, मालिक को हम तो कभी आंखों से तो देखा नहीं। রোজ সকাল বিকাল এসে বাগানের কুয়ো থেকে জল তুলে গাছে দিয়ে চলে যায় সে। ম্যানেজার বাবুর তাই নির্দেশ আছে। শিবপ্রসাদ এবার এলো ম্যানেজার বাবুর কাছে। তিনিও শিবপ্রসাদকে দেখেই কামিন হত্যার ঘটনাটি বললেন। মেয়েটা বস্তিতেই থাকতো, কি করে যে এত দূরে বাগানে এসে খুন হলো তা বুঝতে পারছি না। আর এই রকম বিভৎস মৃতদেহ আর কখনো আগে দেখিনি বা শুনিনি। কি যে হলো কিছুই বুঝতে পারছি না স্যার। আপনি কিছু একটা করুন, নাহলে অশান্তি বাড়তে বাড়তে কুলিরা হয়তো কাজকর্ম বন্ধ করে দিতে পারে। দাদা এসেছিলেন? না, ঘটনার পরদিন থেকে তো তাকে আর দেখিনি। বাংলোর গেটে তালা, অনেক কাগজপত্র জমে আছে, সেসবও হয়নি। শিবপ্রসাদ পড়ল আকুল পাথারে। কোথায় যেতে পারে ওরা? আবার কি তবে বর্ধমানে ফিরে গেল নাকি? শিবপ্রসাদ টেলিগ্রাম পাঠালো বাড়িতে বাবার নামে। রাতে উত্তর এলো, ওরা এখানে, সর্বনাশ হয়ে গেছে, তুমি শিগগিরই চলে এসো। সেই রাতেই প্লেন ধরে বাড়ি ফিরল শিবপ্রসাদ। এয়ারপোর্ট থেকে গাড়ি নিয়ে সোজা বর্ধমানে নিজেদের বাড়িতে পৌঁছল যখন, তখন সকাল হয়ে গেছে। বাড়িতে ঢোকার আগেই দূর থেকে কান্নার রোল ভেসে এলো তার কানে। নিজের পরিবারের মানুষদের চেনা গলার স্বর শুনতে পেল শিবপ্রসাদ। বাড়ির সামনে তখন অনেক মানুষের ভিড়। শিবপ্রসাদের বুকের মধ্যেটা ধক করে উঠল। কোন সর্বনাশের কথা লিখেছেন বাবা? তবে কি পরিবারের কেউ খুন হয়ে গেল এবার? গেট ঠেলে ভেতরে ঢুকতে না ঢুকতেই মা ছুটে এসে আছাড় খেয়ে পড়ল শিবপ্রসাদের ওপর। শিবু রে, শিবু বাবা রে, কি সর্বনাশ হয়ে গেল রে বাবা আমাদের। আমাদের আমাদের আদিতে আর নেই। কাল রাতে ওই ডাকিনি তার সব রক্ত চুষে খেয়ে ফেলেছে তাকে।
কি সর্বনাশ হলো আমাদের। আদি ছিল শিবনাথের ছোট কাকার একমাত্র ছেলে আদিত্য প্রসাদ, বাড়ির সবার বড় আদরের। নিজেকে সামলে নিয়ে শিবপ্রসাদ বলল, দাদারা কবে এসেছে? না না, ওরা এই সমস্ত কিছুর জন্য দায়ী। জানো, চাঁপাবাড়ি বাগানেও একজনকে মেরে ফেলেছে ওরা। আঁতকে উঠে পিছিয়ে গেলেন মা। ততক্ষণে পবন প্রসাদও এসে গেছেন। বাড়ির সবচেয়ে ছোট, সবার আদরের ছেলে ছিল আদিত্য প্রসাদ। পবন প্রসাদ কাঁদতে কাঁদতে বললেন, ওর বাবা মারা যাওয়ার সময় আমার হাতে দিয়ে গিয়েছিল ওকে, আমি কথা রাখতে পারলাম না। ওই রাক্ষসী আমার গোটা পরিবারকে শেষ করে দেবে। তুই এখনই ওদের দূর করে তাড়িয়ে দে বাড়ি থেকে। কিন্তু সেটা যে আর আদৌ সম্ভব নয়, তা বুঝতেও সবার খুব একটা বেশি সময় লাগলো না। তখনই এস্টেটের পাইক পেয়াদাদের খবর দেওয়া হলো। লাঠি, সোঁটা, বর্ষা, বল্লম, তীর, ধনুক সব কিছু নিয়ে সবাই চলল 3 তলায়। সেখানে গিয়ে সবাই দেখল গেটে তালা। তালা ভেঙে ঢোকা হলো। দরজাতেও তালা ঝুলছে। এই তালাও ভেঙে ফেলল সবাই বল্লমের আঘাতে। কিন্তু ঘরে ঢুকে দেখা গেল কোথাও কেউ নেই। কেবল কড়িকাঠ থেকে ঝুলতে থাকা 2টো চামচিকে খোলা দরজা দিয়ে হুস করে বেরিয়ে কোথায় অদৃশ্য হয়ে গেল। শিবপ্রসাদ বলল, সারা দেশের কোণে কোণে সর্বত্র লোক পাঠান বাবা। যেখান থেকে হোক বড় কোনো তান্ত্রিক গুণিনে ধরে আনা চাই। যত টাকা লাগে দেব, না হলে এই ভীষণ ডাইনি আমাদের সব শেষ করে দেবে। বংশে বাতি জ্বালাবারও কেউ থাকবে না। সেই দিনই গুণিনের খোঁজে 10 জন লোক 10 দিকে বের হয়ে পড়ল। আজ থেকে প্রায় 25 বছর আগেকার কথা বলছি। তখন আমার বেশ নাম ডাক হয়েছে। বড় বড় রাজা মহারাজের বাড়ি থেকে ডাক আসছে। মাসের মধ্যে হয়তো 7 দিনও বাড়িতে থাকতাম না। আজ বরিশাল তো কাল বাঁকুড়া, আবার পরশু খুলনা, তো তার দিন 3 মধ্যেই লোক হাজির মেদিনীপুরের রাজার এস্টেট থেকে। সেবার পুরুলিয়ার পঞ্চকোটের রাজা এত দান সামগ্রী দিয়েছিলেন যে গোটা একটা মালবাহী ট্রাকে করে বয়ে আনতে হয়েছিল। কাজেই মুখে মুখে নামও ছড়িয়ে পড়েছিল বাংলার সর্বত্র। বর্ধমানের রাজার লোকেরা খোঁজাখুঁজি করতে করতে লোকের মুখে আমার নাম শুনতে পেল। তারপর তারা আর কাল বিলম্ব না করে জমিদার পবন প্রসাদের চিঠি নিয়ে 4-5 জনের একটা দল একদিন সকালের দিকে একেবারে আমার বাড়িতে চলে এলো। সৌভাগ্যবশত সেদিন আমি সবে ফিরেছি কুমিল্লা থেকে। তখনই আর কোথাও যাবার ইচ্ছে ছিল না, কিন্তু ওরা একেবারে 2 পা জড়িয়ে ধরল। আমি আর না করতে পারলাম না। চারিমা, সন্দেশ আর সীতাভোগগুলো এবার দে মা কাকাদেরকে। এতক্ষণ গল্প বলে হাঁপিয়ে গেছি। যাই বাবা, এক্ষুনি আসছি। আবার গল্পে ফিরল তারানাথ। বলল, ওহ, কি ভীষণ বিপদেই না পড়েছিলুম সেবার। নেহাত সেই মধুসুন্দরী দেবীর আশীর্বাদের হাত ছিল আমার মাথায়। তা না হলে সে যাত্রা পিশাচের হাতেই পৈতৃক প্রাণটা যেত বেঘোরে। চারি ঢুকল। বড় বড় সন্দেশ ছাড়াও বর্ধমানের সীতাভোগ ছিল তার হাতের থালায়। দেখেই মন ভালো হয়ে যায়। কিন্তু আমাদের মন তখন বীরভানপুরের বিপন্ন জমিদার বাড়িতে পড়ে। সন্দেশ মুখে নিয়ে চোখ বন্ধ করে চিবোতে চিবোতে বললাম, তারপর কি হলো ঠাকুরমশাই? আমার এক যজমানের মুখে
ওরা নাম শুনেছিল আমার। জমিদারের তরফে 4 জন লোক একদিন সকালে আমার বাড়ি হাজির। পুরো কাহিনী ওরা আমাকে বলল। আমি সব শুনে বললাম, মনে হচ্ছে বেশ জটিল ব্যাপার, বেশ কিছুদিন গিয়ে থাকতে হতে পারে। আমার স্ত্রী তখন বেঁচে। ওরা চারি মায়ের হাতে 10,000 টাকা দিয়ে বলল, এটা অগ্রিম, কাজ হলে আরো অনেক বেশি টাকা পুরস্কার পাবেন। অগত্যা বেরিয়ে পড়লাম ঝোলাঝুলি নিয়ে। কিন্তু গড় বীরভানপুরে যখন পৌঁছলাম তখনও জানি না কি বিভীষিকা আমার জন্যে অপেক্ষা করছে। আমার সঙ্গী ছিল যে 4 জন লোক, তারাও জানে না যে তাদের প্রিয় জমিদার বাড়িতে পৌঁছে কি ভীষণ দুঃসংবাদ শুনবে তারা। আমরা বাড়িতে ঢুকতেই একটা আগুনের হলকার মতো দমকা বাতাস বয়ে গেল আমাদের ওপর দিয়ে। সারা বাড়িতে শোকের ছায়া। মহিলা কণ্ঠের চাপা কান্নার শব্দ ভেসে আসছিল কোথাও থেকে। আমরা বৈঠকখানার ঘরে ঢুকে দেখলাম ঘরের একধারে মেঝেতে কম্বলের আসন পেতে বসে আছেন ছোট কুমার শিবপ্রসাদ। তাঁর গলায় কাছা। আমাদের দেখে শুকনো গলায় বললেন, বড় দেরি করে ফেললেন ঠাকুরমশাই, বাবা আর নেই, এবার আমার আর আমার ছেলের পালা। দেখুন আপনি কি করতে পারেন। ঠাকুরমশাই, আমার ছেলেটাকে অন্তত বাঁচান ঠাকুরমশাই, না হলে এত বড় বংশে আর কেউ বাতি জ্বালাবার মতো থাকবে না। আমি ছোট কুমারকে সান্ত্বনা দিয়ে বললাম, আপনি একদম ভাববেন না, শ্যামা মাকে ডাকুন, সব অমঙ্গল কেটে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমি ঠিক করে নিলাম সেদিন রাত থেকেই যজ্ঞে বসব। বগলা যজ্ঞ করতে হবে, পিশাচ নিধন অখণ্ড মহাযজ্ঞ। আজ রাত থেকে শুরু করে টানা 3 দিন ধরে চলবে মহামন্ত্র জপ, আর 3 দিন পরই অমাবস্যা, সেদিনেই হবে পূর্ণাহুতি। বগলা যজ্ঞের জন্যে অনেক কিছু প্রয়োজন। আমার নির্দেশে তখনই গাড়ি নিয়ে লোক চলে গেল বর্ধমানের বড় বাজারে। প্রয়োজনীয় জিনিসপত্র সব কিনে বেশ রাতে ঘরে ফিরছিল সেই লোকগুলো। এমন সময় বাসের ধাক্কায় ছিটকে পড়ল সে। সঙ্গের জিনিসপত্র ছিটকে পড়ল চারিদিকে। মাটির ঘট আর সরা, মালসা, 5 ফল সব কিছু একেবারে গুঁড়ো হয়ে ধুলোয় মিশিয়ে গেল। লোকটিকেও অচৈতন্য, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলো। এ খবর যখন জমিদার বাড়িতে এসে পৌঁছল তখন রাত 12টা প্রায় বাজতে যায়। আমি বুঝতে পারলাম কি ভীষণ প্রতিপক্ষের সঙ্গে আমায় লড়াই করতে হবে। কিন্তু দমে না গিয়ে ইষ্টদেবী মা তারাকে স্মরণ করে তাৎক্ষণিক কর্তব্য স্থির করে ফেললাম। আর এক মুহূর্ত দেরি না করে আমি যজ্ঞে বসে গেলাম। বাড়িতে যা ঘি আর পাটকাঠি মজুদ ছিল তাই নিয়েই ইটের বৃহৎ যজ্ঞকুণ্ড সাজিয়ে বসে পড়লাম। আমার আসন মৃগচর্মের, পরনে ব্যাঘ্র চর্ম, গলায় রুদ্রাক্ষের মালা, তাছাড়াও একটা গাঁটি হলুদের মালা পরে নিলাম গলায়। হলুদ বস্ত্র আমার সঙ্গেই ছিল। প্রজ্বলিত অগ্নির সামনে বসে এক মনে মন্ত্র জপ করে চলেছি আমি। ওম ক্রিং 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 হুং হুং ক্রিং ক্রিং মহাকালিকে, ক্রিং ক্রিং হুং হুং হ্রিং হ্রিং স্বাহা।
প্রায় 1000 জপ হয়ে গেছে, এমন সময় হুড়মুড় করে কি যেন একটা ভেঙে পড়ল। তাকিয়ে দেখি প্রচণ্ড ঝড় উঠেছে। এত প্রবল সেই ঝড়ের তেজ যে মনে হচ্ছিল সবকিছু উড়িয়ে নিয়ে যাবে। যজ্ঞের আগুন বারবার নিভে যাচ্ছে, আবার মন্ত্র পড়ে ঘৃতাহুতি দিতেই জ্বলে উঠছে দাউ দাউ করে। এইভাবে চলল সমস্ত রাত। ভোরের দিকে ঝড়ের তেজ একটু কমল। ভাবলাম প্রতিপক্ষ বোধহয় কিছুটা জব্দ হয়ে পড়েছে, কিন্তু আমার ভুল ভাঙতে দেরি হলো না। হঠাৎ কোথাও কিছু নেই, উপর থেকে থপ করে রক্তমাখা কালচে রঙের কি একটা বস্তু এসে পড়ল হোমকুণ্ডের ওপর। চারিদিক গুলিয়ে উঠল পচা মাংসের তীব্র বিকট গন্ধে। বাড়ির সবাই বলতে লাগলো এই বিকট দুর্গন্ধই তারা পেয়েছে আগে ঘটে যাওয়া প্রতিটি মৃত্যুর রাতে। বুঝতে পারলাম যজ্ঞ নির্ভুল পথেই এগিয়ে চলেছে। আমি কুণ্ড থেকে একটা নিভন্ত কাঠি তুলে নিয়ে আবার সবকিছু পরিষ্কার করিয়ে সেই আগুনেই আবার নতুন করে জ্বালিয়ে তুললাম যজ্ঞকুণ্ড। এবার কুণ্ডের চারদিকে শ্যামা মায়ের নাম করে গণ্ডি এঁকে দিলাম রক্তচন্দন আর টকটকে লাল সিঁদুর দিয়ে, যাতে কুণ্ডের ধারে কাছে না আসতে পারে কোনো অশুভ শক্তি। আমার নিজের গাত্রবন্ধন আগেই করে নিয়েছি। পরদিন সকালটা কাটল ক্রমাগত মন্ত্রোচ্চারণ আর ঘৃতাহুতির মধ্যে দিয়ে। সন্ধ্যের পর থেকে মনে হলো দলে দলে বিষাক্ত সাপ ফোনা তুলে এসে দাঁড়িয়েছে আমার চারপাশে। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল তারা কেবল ছোবল মারল বলে, কিন্তু আমি আমার তারামা আর মধুসুন্দরী দেবীকে স্মরণ করে এক মনে নির্ভয়ে মন্ত্রোচ্চারণ করে চলেছি। গভীর রাত্রে দেখলাম একে একে সব সাপ ফোনা গুটিয়ে নিয়ে কোথায় যেন চলে গেল। কুণ্ডের নৈরিত কোণে নিঃশব্দে এসে দাঁড়ালো একটা কালো ছায়া। আমি মন্ত্রপাঠ অব্যাহত রেখে ছায়ামূর্তিকে প্রশ্ন করে চললাম, কে তুই? কি চাস? আমার মুক্তি চাই, আমি মুক্তি চাই। তুই কে? আমি এ বাড়ির বড় কুমার অনঙ্গ প্রসাদ। তোর শরীর কোথায়? নেই 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 নেই, 3 বছর আগে আমার মৃত্যু হয়েছে। আমি তার পিশাচ হয়ে যাওয়া অতৃপ্ত আত্মা। হোমকুণ্ডের কিছুটা দূরেই বসেছিলেন সদ্য বিধবা গিন্নিমা, অনঙ্গ প্রসাদের গর্ভধারিণী। তিনি চিৎকার করে কেঁদে উঠলেন। বাড়ির অন্য বউ মেয়েরা তাকে ধরে ধরে নিয়ে চলে গেল অন্দরমহলে। আমি অবিচলিতভাবে মন্ত্র উচ্চারণ করতে করতে হোমাগ্নিতে আহুতি দিয়ে চলেছি, আর তার ফাঁকে ফাঁকেই প্রশ্ন করে চলেছি সেই ছায়া মূর্তিকে, কি করে মৃত্যু হলো? ওই সর্বনাশী সারা ভালোবাসার খেলায় আমাকে ভুলিয়ে বিয়ে করলো। তখনও আমি জানতাম না ও আসলে এক পিশাচিনী। 200 বছর আগে মৃত্যু হয়েছিল ওর আর এক পিশাচের হাতে। আমাকে বিয়ে করে বাসর রাতেই আমার শরীরের সমস্ত রক্ত শোধন করে নিয়ে ও আমাকে পিশাচ বানিয়ে নিল। তারপর থেকে আমি ওর বন্দী। ওর ইচ্ছাতেই আমাকে সব কাজ করতে হয়। এখানে কেন এসেছিস? আমি আবার মন্ত্র বলতে বলতে প্রশ্ন করলাম। উত্তর এলো, পেটের জ্বালায় মানুষের টাটকা রক্ত না পান করলে আমাদের ভীষণ কষ্ট হয়। মরি না, কিন্তু যন্ত্রণায় ছটফট করতে থাকি। এই প্রতি 15 দিন অন্তর আমরা শিকার ধরি। যদি সেই দিন যথেষ্ট রক্ত না পাই তবে সময়ের আগেই আবার শিকার ধরি। এদেশে কেন এলি? বিলেতে আর থাকা যাচ্ছিল না।
সবাই চিনে ফেলেছিল, সন্দেহ করছিল আমাদের। ওরা সাবধান হয়ে গিয়েছিল খুব। এই শিকার ধরা যাচ্ছিল না। তেষ্টা চালায় আমি এখানে পালিয়ে এসেছি। এবার বুঝলাম কেন চা বাগানে 15 দিনের মধ্যে দুটো খুন হয়েছিল। চা বাগানের কুলি কামিনদের স্বাস্থ্য খুবই খারাপ, তাই একজনের রক্তে তেষ্টা মেটেনি ওই পিশাচদের। খুন করতে হয়েছিল আর একটা শিশুকে। আমি আবার প্রশ্ন করলাম, নিজের বাবাকে ভাইকে খুন করে রক্তপান করতে বাঁধলো না তোর? আমি স্যারের চাকর, ওর কথা মতো আমাকে চলতেই হবে অনন্তকাল। এই ভীষণ নিয়তির হাত থেকে আপনি আমাকে মুক্তি দিন, মুক্তি। তোকে মুক্তি দিতে পারি যদি বলে দিস ওই শয়তানি পিশাচিনী সারার হাত থেকে আমাদের মুক্তির উপায় কি। ছায়ামূর্তি অনেকক্ষণ নির্বাক দাঁড়িয়ে রইল, তারপর বলল, দুটো চামচিকে আছে আমাদের ঘরের সিলিং এ, ও দুটোকে জ্যান্ত আগুনে আহুতি দিতে হবে। তারপর ভগবানের কাছে আমাদের মুক্তির জন্য প্রার্থনা করতে হবে। ভগবান তুষ্ট হলে, দয়া করলে তবেই মুক্তি হবে আমাদের। একটু থামলেন তারানাথ তান্ত্রিক। আমি বললাম, তারপর কি করলেন আপনি? ধরে আনলেন সেই চামচিকে জোড়া? সে কি সোজা কাজ হে! কেউ তো সাহস করে এগোলোই না। শেষে আমি মুখে মন্ত্র বলতে বলতে ঘরের দরজা বন্ধ করে চামচিকে দুটোকে ধরতে গেলুম। কিন্তু কি ভুল যে করতে যাচ্ছি সেদিকে তখন খেয়াল ছিল না। হঠাৎ কানের কাছে কে যেন গম্ভীর কণ্ঠে বলে উঠল, ওরে বোকা, ওদের আছড়ে বা কামড়ে যদি এক বিন্দু রক্তপাত ঘটে যায়, তবে সেই মুহূর্তেই তুইও যে পিশাচ হয়ে যাবি। বুঝতে পারলাম এ আমার সেই মধুসুন্দরী দেবীর কণ্ঠস্বর। দেবী আমাকে এখনো সমানে সদা সর্বদা রক্ষা করে চলেছেন। আমি তখনই সাবধান হয়ে গেলাম। সর্বশরীর আমার যদিও গাত্রবন্ধন করা ছিল, তা সত্ত্বেও মোটা কম্বল দিয়ে সারা শরীর ঢেকে নিলাম। দূর থেকে অতি সাবধানে একটা লম্বা লাঠি দিয়ে মেরে মেরে আধমরা করে ফেললুম সেই ভীষণ জীব দুটোকে। তারপর দু হাতে ভালো করে গামছা জড়িয়ে সে দুটোকে এনে আবার বসলুম আসনে। তারপর মন্ত্রোচ্চারণ করতে করতে একে একে আধমরা চামচিকে দুটোকে ভালো করে ঘৃত সিক্ত করে একে একে উৎসর্গ করে দিলাম হোমের জ্বলন্ত আগুনে। তারপর দিলাম পূর্ণাহুতি। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কঞ্চিত দুঃখ ভাগ ভবেত। ওং असतो मा सद्गमय, तमसो मा ज्योतिर्गमय, मृत्योर्मा मृतंगमय। ओं शांति शांति शांति। ओं पूर्णमदं पूर्णामिदं पूर्णात् पूर्णमुदच्यते, पूर्णस्य पूर्णमादाय पूर्णमेव विशिष्यते स्वाहा। ओं शांति शांति शांति। তারপর কি ঘটলো জানো? কি ঘটলো ঠাকুরমশাই? কুণ্ডের আগুন হঠাৎ খুব জোরে লাফিয়ে উঠেই ধীরে ধীরে একটু একটু করে নিভে গেল। এক রাস কালো ছাইয়ের মধ্যে পড়ে রইল শুধু দুটো ছোট সাদা কঙ্কাল, একটা পুরুষের আর একটা নারীর। আমি সে দুটো হাত দিয়ে তুলতে যেতেই
সাদা চুনের মতো এক মুঠো ধুলো হয়ে ঝরে পড়ে গেল মুঠো থেকে। আমি সেই ছায়ের রাশির ওপর গঙ্গা জল ছিটিয়ে দিতে দিতে বললাম, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। তারানাথ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালেন। গল্প শেষ হয়ে গেছে বুঝে আমরাও উঠলাম। কিশোরী বলল, এরপর আর কখনো এরকম কোনো অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেনি বলুন? না মানে ওদের বিপদ তাহলে কেটে গেল বলুন ঠাকুরমশাই? তা তো যাবেই। মায়ের আশীর্বাদে যেখানে গেছি কখনো বিফল হয়ে ফিরিনি। তাছাড়া নিজের চোখেই তো দেখলে কুমার বাহাদুরকে। সেই সদ্য যুবক শিবপ্রসাদ এখন 50 বছর পূর্ণ করেছে, তাই এত জাঁকজমক করে পালন করা হচ্ছে জন্মদিনের উৎসব। এবার তাহলে উঠি, বুঝলে? আমার আবার যাবার তোড়জোড় আছে। দেখি, ভাবছি কালই বেরিয়ে পড়ব।